সরকারের ঘনিষ্ঠরাই বলছে এই সরকার নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই, বলছেন জিএম কাদের। তত্ত্বাবধায়ক ও নারী আসন নিয়ে যা বললেন বিএনপি। জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি। আন্দোলনে মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন হাবিব হারুন। এবং সর্বশেষ জানাবো ভুয়া র্যাব চক্রের কবলে 2 সোনা ব্যবসায়ী, উদ্ধার করল আসল র্যাব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই, বলছেন জিএম কাদের। অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠরাই এখন এই সরকারের অধীনে নির্বাচন দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক বিবৃতিতে জিএম কাদের বলেন, এখন সরকারের ঘনিষ্ঠরাই বলছেন এই সরকারের মধ্যে আরেকটা সরকার আছে। সরকার ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই। তারাই বলছে বর্তমান সরকার নিরপেক্ষ নয়, প্রশাসন, পুলিশ ও সেনা সদস্যদের সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের মতো নিবন্ধিত দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। যদি তাই হয় তাহলে এই সরকার কিভাবে দল নিরপেক্ষ হয়? তাই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের বেকারত্ব, বিদেশি বিনিয়োগ, স্থবিরতা, পোশাক শিল্পের সংকট সহ বিভিন্ন সংকট থেকে উত্তরণে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সবার অংশগ্রহণ নিশ্চিত হতে হবে, সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, নির্বাচনে কোনো সরকারি দল থাকলে পারবে না। জিএম কাদের অভিযোগ করে বলেন, সরকারের সমালোচনা করায় তার নামে একের পর এক মামলা দেওয়া হচ্ছে, তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, পাসপোর্ট দেওয়া হচ্ছে না। জুলাই আন্দোলনের পর মিথ্যা মামলায় জাতীয় পার্টির নেতাকর্মীদের গ্রেপ্তার করায় জামিন দেওয়া হচ্ছে না। বিবৃতিতে সরকারের বিরুদ্ধে কেউ ক্ষোভ প্রকাশ করলে তাকে ফ্যাসিবাদের দোসর বলে ট্যাগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে কয়েকজন উপদেষ্টা জনরোষে পড়ার ঘটনা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দেশের অধিকাংশ মানুষকে ফ্যাসিবাদের দোসর বানিয়ে সরকার বিপদে পড়েছে মনে হচ্ছে। সরকার জাতীয় পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে উল্লেখ করে জিএম কাদের বলেন, আমাদের রাজনীতি করতে দিবে কিনা বা নির্বাচন করতে দিবে কিনা তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যেহেতু এ প্রেক্ষাপটে দেশে বিদেশে গ্রহণযোগ্য করা যাচ্ছে না, সে কারণে জিএম কাদেরবিহীন জাতীয় পার্টি তৈরির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তত্ত্বাবধায়ক ও নারী আসন নিয়ে যা বললেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংসদে আলোচনা করতে চায় বিএনপি। সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ হতে হবে নির্বাহী আসনে। সংসদে নারী সংরক্ষিত আসনের পক্ষে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জুলাই জাতীয় সনদ নামে একটা খসড়া পেয়েছি, সেই খসড়ার সঙ্গে আমরা মোটামুটি একমত, কিন্তু এখানে কিছু বাক্য, শব্দ গঠন প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা সেজন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। আমরা আমাদের যে সংশোধনী থাকবে তা ভাষাগত, বাক্যগত, অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। আমাদের যা যা সংশোধনী বা আপত্তি থাকবে এটা আমরা কালকে জমা দিব। 2 বছরের মধ্যে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে সে বিষয়ে আমরা একমত। তত্ত্বাবধায়ক সরকার, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ এবং প্রধানমন্ত্রী পদে একজনের মেয়াদকাল সর্বোচ্চ 10 বছর, এই 4টি ছাড়া অন্য কোনো বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করতে চায় না বিএনপি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ প্রক্রিয়া নিয়ে দেওয়া নতুন প্রস্তাবে আগের প্রস্তাবগুলোতে একমত না হলে সংসদের উপরে ছেড়ে দেওয়ার কথা বলে দলটি। তা না হলে ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যেতে চায় বিএনপি, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তনে গণভোটের ব্যবস্থা করেছি যাতে কেউ এই ব্যবস্থা খুব সহজে পরিবর্তন করতে না পারে। জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এবং ওয়াচডগ হিসেবে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তি জীবনে 10 বছরের বেশি এ পদে থাকতে পারবে না। সবকিছু আইনে না রেখে সংবিধানে নিয়ে এলে সেটা তো সংবিধান আর থাকে না, হয়ে যাবে মহাভারত। সংবিধান ভারাক্রান্ত হোক, বিএনপি এটা চায় না। তুলে ধরে সালাউদ্দিন বলেন, সবকিছু সংবিধানে নিলে সেটা আর সহজে সংশোধনযোগ্য থাকে না, বরং আইনগত কাঠামোর মধ্যে এ সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, সংসদ 50টি সংরক্ষিত নারী আসন ঠিক রেখে আসন্ন নির্বাচনে 5% নারী প্রার্থীকে সরাসরি মনোনয়ন এবং পরের নির্বাচনে তা বাড়িয়ে 10% করা হোক। ভবিষ্যতে সরাসরি নির্বাচনের সংখ্যা বাড়ানোর দিকে ধাপে ধাপে অগ্রসর হওয়া হবে। নারীদের অংশগ্রহণ চাই, তবে সেটি যেন বাস্তব ও টেকসই হয়। সমাজের প্রস্তুতি ছাড়া ঢালাও সরাসরি নির্বাচন কার্যকর হবে না।
জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি। আন্দোলনে মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন হাবিব হারুন। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় এবছরের 24শে মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি। 5 পৃষ্ঠার ওই জবানবন্দির অনুলিপি আজ হাতে এসেছে। জবানবন্দিতে 2018 এর ভোটে অনিয়ম, গুম, খুন ও জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান। জবানবন্দিতে চৌধুরী মামুন বলেছেন, 19শে জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে দুজন সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুনার রশিদ, র্যাবের মহাপরিচালক, আনসারের ডিজি, এনটিএমসি জিয়াউল আহসান সহ অনেকে উপস্থিত থাকতেন। মূলত এই বৈঠক থেকে সব রকম নির্দেশনা পরামর্শ করা হতো। আদালতে দেওয়া জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন, কোর কমিটির এক বৈঠকে সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক 6 সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আন্দোলন প্রত্যাহারে তাদের মানসিক নির্যাতন ও চাপ দেওয়া হয়। কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনকে জিন বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সবচেয়ে কার্যকর মনে করা হতো তাকে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবানবন্দিতে মামুন বলেন, আন্দোলনকারীদের নজরদারি গুলি করে ভীতিকর পরিবেশ তৈরির গোপন পরিকল্পনা হয়। র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনার রশিদের পরিকল্পনায় মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। চৌধুরী মামুন আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল উইপেন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছেন। ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির সাবেক প্রধান হারুনার রশিদ লেথাল উইপেন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ অনেকে মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ ও উস্কানি দিয়েছিলেন বলে জানান সাবেক আইজিপি। সরকার পতনের 3 দিনে কিভাবে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন সেটিও বলেছেন জবানবন্দিতে। তিনি বলেন, 5ই আগস্ট বিকেলের দিকে একটি হেলিকপ্টার আসে পুলিশ হেডকোয়ার্টারে। ওই হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি। এরপর সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন। জবানবন্দির শেষ অংশে গুলি করে হত্যা, আহতের ঘটনায় সেই সময়ের পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত ও ক্ষমা চান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। যদিও 5 পৃষ্ঠা জবানবন্দিতে শুধু মিটিংয়ে অংশ নেওয়া ছাড়া নিজের সম্পৃক্ততার বিষয়ে কিছুই বলেননি তিনি। ভুয়া র্যাব চক্রের কবলে 2 সোনা ব্যবসায়ী, উদ্ধার করল আসল র্যাব। ফরিদপুরের নগরকান্দায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতি ও অপহরণের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 10। গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়া র্যাব জ্যাকেট, ওয়াকিটকি, হাতকড়া, অস্ত্র সদৃশ গ্যাসলাইট ও ব্যবহৃত মাইক্রোবাস। এছাড়া তাদের দ্বারা অপহৃত সোনা ব্যবসায়ী 2 ভাইকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভুক্তভোগী জয়দেব আধ্য ও বিশ্বনাথ আধ্য সাতক্ষীরার বাসিন্দা। ব্যবসায়িক প্রয়োজনে রাজধানীর তাঁতীবাজার থেকে জুয়েলারি তৈরির যন্ত্রাংশ কিনে বিকেল 4টা 10 মিনিটে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা 6টার দিকে ফরিদপুর নগরকান্দা থানায় জয় বাংলা মোড়ে পৌঁছলে একটি মাইক্রোবাস এসে র্যাব পরিচয়ে বাস থামিয়ে দেয়। পরে মাইক্রোবাস থেকে র্যাব লেখা কোটি পরা 3-4 জন ব্যক্তি বাসে উঠে 2 ভাইকে জোর করে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। তাদের চোখ গামছা দিয়ে বেঁধে ফেলা হয় এবং ভুক্তভোগীদের কাছ থেকে নগদ 2700 টাকা ও যন্ত্রাংশ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার পরপরই র্যাব 10 এর একটি অভিযানিক দল জয়বাংলা মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সঙ্গে জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী 2 ভাইকেও উদ্ধার করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।